প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি এম এ আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আজ ৩রা জানুয়ারি, রবিবার, ২০২১ সাল। ক্লাসের শুরুতেই তোমাদের জানাচ্ছি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে নির্ধারিত অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। এর আগে এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলি পড়েছি তা হলো আন্তর্জাতিক সংগঠনের ধারণা, সেভ দ্য চিলড্রেন এর উদ্দেশ্য ও কার্যক্রম, ওয়ার্ল্ড ভিশনের উদ্দেশ্য ও কার্যক্রম, ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম এবং ইউএনডিপির উদ্দেশ্য ও কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজকে এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি নিব। আজকের আলোচ্য বিষয় রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রস বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মানবিক সংস্থার নাম। অসহায়, দুস্থ, পীড়িত ও বিপদাপন্ন মানুষের অবস্থার উন্নয়নে রেড ক্রস কাজ চালিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বে এর নাম রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশে এর নাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সুইজারল্যান্ডের অধিবাসী স্যার জিন হেনরি ডোনাল্ড নামক একজন মানবধর্মী ব্যক্তির সদিচ্ছা ও চেষ্টায় বিশ্ব মানবতার কল্যাণের লক্ষ্যে 1863 সালে রেড ক্রস জন্ম লাভ করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। প্রতি বছর 8ই মে হেনরি ডুনান্টের জন্মদিনে রেড ক্রস দিবস পালিত হয়। আন্তর্জাতিক রেড ক্রসের অনবদ্য অবদানের জন্য সংস্থাটি 1917, 1944 এবং 1963 সালে 3বার নোবেল পুরস্কার বিজয়ী হয়। আমরা এখন জানব আন্তর্জাতিক রেড ক্রসের পটভূমি সম্পর্কে। রেড ক্রস একটি আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্বের বিভিন্ন দেশে স্বায়ত্তশাসিত জাতীয় রেড ক্রস সোসাইটির গঠিত একটি ফেডারেশন। এই সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনের মর্মান্তিক ইতিহাস। 1859 সালের 24 জুন ইউরোপের দুই বৃহৎ শক্তি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ইতালি এক পল্লী সালফেরনোতে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে বহু সৈন্য আহত ও নিহত হয়। মাত্র 15 ঘন্টার যুদ্ধে নিহত ও আহতের সংখ্যা দাঁড়ায় 42,000-এ। যুদ্ধের পর বিনা চিকিৎসায় আহত সৈন্যরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। সুইজারল্যান্ডের এক যুবক হেনরি ডোনাল্ড যুদ্ধাহতদের করুণ ও মর্মান্তিক দৃশ্য দেখে ব্যথিত হন এবং আহতদের সেবা শুশ্রূষা করার জন্য একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা গঠনের অনুপ্রেরণা পান। 1862 সালে হেনরি ডোনাল্ড মর্মান্তিক এই যুদ্ধের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এ মেমোরি অফ সালফারিনে নামে বই লিখে বিশ্বব্যাপী আত্মের সেবামূলক নিরপেক্ষ একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আকুল আবেদন জানান। জেনেভায় পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি সর্বপ্রথম এই আহ্বানে এগিয়ে আসে। হেনরি ডোনাল্ড ও অপর 4 জন মানবসেবী গিলাউম হেনরি টুফার, গুস্তাভ মর্নেয়ার,
লুইস এপিয়া, থিওডর মনোয়ার এনাদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়, যা কমিটি অফ 5 নামে পরিচিত। এরপর বিশ্বের 16টি দেশের প্রতিনিধিদের নিয়ে 1863 সালের 26শে অক্টোবর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনে হেনরি ডুনান্ট এর প্রস্তাব অনুযায়ী যে আন্তর্জাতিক সেবামূলক নিরপেক্ষ সংস্থা গঠিত হয় তাই বর্তমান বিশ্বে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সোসাইটি নামে পরিচিত। রেড ক্রসের মূলনীতি। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি প্রাকৃতিক ও রাজনৈতিক কারণে সৃষ্ট দুর্যোগের শিকার দুর্গত মানবতার সেবায় স্থান কাল পাত্রভেদে সমভাবে 7টি নীতি অনুসরণ করে। সেগুলো হলো 1. মানবতা, 2. একতা, 3. স্বাধীনতা, 4. নিরপেক্ষতা, 5. সর্বজনীনতা, 6. স্বেচ্ছামূলক ও 7. পক্ষপাতহীনতা। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির উদ্দেশ্য হল 1. দুর্যোগ ও ত্রাণ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, 2. তহবিল গঠন, 3. জরুরি ত্রাণ কার্য পরিচালনা, 4. প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় ত্রাণ বিতরণ এবং 5. ত্রাণ কর্মীদের প্রশিক্ষণ দান। আমরা এখন জানব রেড ক্রসের নামকরণ ও প্রতীক সম্পর্কে। একটি নিরপেক্ষ সংস্থা হিসেবে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতীকের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় এর একটি প্রতীক নির্ধারণ করা হয়। রেড ক্রসের প্রতীক চিহ্নটি সুইজারল্যান্ডের জাতীয় পতাকার বিপরীতে সাদা জমিনের উপর লাল যোগ চিহ্ন। কিন্তু 1867 সালে রাশিয়া তুরস্কের যুদ্ধের পর বিভিন্ন মহল রেড ক্রস প্রতীকটিকে খ্রিস্টান ধর্মের একটি চিহ্ন বলে উল্লেখ করে ভিন্ন প্রতীক ব্যবহারের দাবি তোলেন। তখন তা তুরস্কের জাতীয় পতাকার বিপরীতে সাদা জমিতে লাল রঙের রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার শুরু করা হয়। অতঃপর 1929 সালে আরও একটি নতুন প্রতীক রেড লায়ন অ্যান্ড সান সহ রেড ক্রিসেন্ট প্রতীক গৃহীত হয়। ফলে আন্তর্জাতিক রেড ক্রসের এই 3টি প্রতীককে একই লক্ষ্য ও আদর্শ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে রেড ক্রিস্টাল নামে আরও একটি প্রতীক রেড ক্রিসেন্ট আন্দোলনের চতুর্থ প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করে। ফলে বর্তমানে এই সংস্থার প্রতীক 4টি: 1 রেড ক্রস, 2 রেড ক্রিসেন্ট, 3 রেড লায়ন অ্যান্ড সান এবং 4 রেড ক্রিস্টাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির পটভূমি সম্পর্কে। বিশ্বের 188 দেশে একটি জাতীয় সোসাইটি রয়েছে, যা জাতীয় রেড ক্রস, রেড ক্রিসেন্ট অথবা রেড ক্রিস্টাল নামে পরিচিত। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ অভ্যুত্থানের পর 1971 সালের 20 ডিসেম্বরে ন্যাশনাল রেড ক্রস সোসাইটি বাংলাদেশ নামে সরকারের কাছে স্বীকৃতির আবেদন করে। 1972 সালের 4 জানুয়ারি বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি এর কার্যক্রম শুরু করে। 1973 সালের 20 সেপ্টেম্বর তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ
রেড ক্রস সোসাইটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী 1988 সালের 4 এপ্রিল রেড ক্রস সোসাইটির নাম ও প্রতীক পরিবর্তন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করা হয় এবং প্রতীক রেড ক্রসের পরিবর্তে রেড ক্রিসেন্ট হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ। আমাদের দেশে নিম্নোক্ত লক্ষ্যকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1. বাংলাদেশের পুনর্গঠনে রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে থাকে, এটি তার অন্যতম লক্ষ্য। 2. দুর্যোগ কবলিত, দুর্ভিক্ষ পীড়িত, অসহায় ও ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণ করা এই সোসাইটির অন্যতম লক্ষ্য। 3. এদেশের দুস্থ, দরিদ্র, অসহায় মানুষের পুনর্বাসনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহায়তা করে থাকে। 4. দুর্যোগকালীন মুহূর্তে রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে। 5. অবাঙালি ও মায়ানমার হতে আগত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে সহায়তা করে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। 6. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে থাকে। 7. নলকূপ ও ল্যাট্রিন স্থাপন এবং বনায়ন কাজের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করা এর অন্যতম লক্ষ্য। 8. রেড ক্রিসেন্ট সোসাইটি মাতৃমঙ্গল, শিশু কল্যাণ, ক্ষুদ্র ঋণ প্রদান, মৎস্য চাষ প্রভৃতি কাজে সহায়তা করে থাকে। 9. কর্মদক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে সোসাইটি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। 9. দেশের শিক্ষা বিস্তারে সাহায্য করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম লক্ষ্য। তারা দেশের প্রতিটি মানুষকে আত্মমানবতা সেবায় এগিয়ে আসার আহ্বান জানায়। 10. জরুরি খাদ্য এবং রক্তদান কর্মসূচির বাস্তবায়ন রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম লক্ষ্য। আমরা এখন জানব বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানব সেবায় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। বৃহত্তর দৃষ্টিকোণ হতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে ত্রাণ ও পুনর্বাসন, স্বাস্থ্য ও প্রশিক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, কর্মী প্রশিক্ষণ, রক্তদান কর্মসূচি এবং যুব রেড ক্রিসেন্ট এই 6টি শ্রেণীতে ভাগ করা যায়। নিম্নে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হলো। 1. ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। এর আওতায় রেড ক্রিসেন্ট সোসাইটি যে কাজগুলো করছে তা হলো জরুরি খাদ্য বিতরণ কর্মসূচি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের সময় দুর্গতদের মধ্যে জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণ এর অন্তর্ভুক্ত। ন্যূনতম খাদ্য সংস্থান, দুস্থ, অসহায়, উদ্বাস্তু পরিবারের মধ্যে খাদ্য ও শিশু খাদ্য সাপ্তাহিক ভিত্তিতে বিতরণ এই কর্মসূচির লক্ষ্য। জরুরি চিকিৎসা কর্মসূচি, 7টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট এবং 50 শয্যা বিশিষ্ট 6টি
ফিল্ড হাসপাতালের মাধ্যমে দুর্গতদের জরুরি চিকিৎসার লক্ষ্যে সোসাইটি এগুলো পরিচালনা করছে। এতিম ও অসহায়দের পুনর্বাসনের জন্য ঢাকায় একটি রেড ক্রিসেন্ট এতিমখানা নিয়োজিত রয়েছে। গৃহ নির্মাণ প্রকল্প, জলোচ্ছ্বাস ও বন্যা কবলিত এলাকায় আশ্রয়হীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে এ প্রকল্প কাজ করছে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি পার্বত্য জেলার শরণার্থী প্রত্যাবাসনে ও মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2. দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিচের কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে। প্রাক দুর্যোগ পাইলট প্রকল্প। 1966 সালের উপকূলীয় লোকদের দুর্যোগের কবল থেকে রক্ষা করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। 1979 সালে কক্সবাজারে দুর্যোগ সংকেত লাভের জন্য একটি রাডার কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়া 16টি বেতার কেন্দ্র এই কাজে ব্যবহৃত হচ্ছে। দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র। বাংলাদেশের উপকূল ও দ্বীপাঞ্চলের লোকদের জানমাল রক্ষার জন্য 500টি আশ্রয় কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নের জন্য 1906 সালে কাজ শুরু করে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে 400 লোকের আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। অনুসন্ধান কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিখোঁজ, বন্দী দেশি বিদেশিদের অনুসন্ধান, খোঁজখবর, যোগাযোগ এবং প্রত্যাবর্তনের সহায়তা দান এই কার্যক্রমের লক্ষ্য। 3. স্বাস্থ্য ও প্রশিক্ষণ কার্যক্রম। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যাপক নিরাময় ও প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ এবং হাসপাতাল সংলগ্ন সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র। শহর ও গ্রাম ভিত্তিক জেনারেল হাসপাতাল, শহর ভিত্তিক মা ও শিশুদের জন্য মাতৃসদন হাসপাতাল ও গ্রামীণ মা ও শিশুদের জন্য গ্রামীণ মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র। 4. রক্তদান কর্মসূচি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে দরিদ্র, অক্ষম ও মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় রক্ত সরবরাহ করা। রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত দিন, জীবন বাঁচান এই স্লোগানের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে রক্ত সংগ্রহ অভিযান পরিচালনা করে। 5. যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম। দেশের কিশোর ও যুব সমাজকে মানব সেবার আদর্শে উৎসাহিত করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 1975 সাল থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়। প্রাথমিক, উচ্চ ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যুব রেড ক্রিসেন্ট গঠিত হয়। 6. প্রশিক্ষণ কার্যক্রম। সোসাইটির কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্বেচ্ছাসেবক, ইউনিট কর্মকর্তা, সেবিকা, যুব সমাজ, স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে ক্যাম্প, প্রশিক্ষণ কোর্স ইত্যাদি ব্যবস্থা করা রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভুক্ত।
সবশেষে আমরা বলতে পারি, সরকার গৃহীত বিভিন্ন ত্রাণ ও পুনর্বাসনমূলক কার্যক্রমের সহায়ক ও পরিপূরক ভূমিকা পালন করছে রেড ক্রিসেন্ট। বর্তমানে কার্যকারিতা ও অবদানের দিক থেকে এটি একটি আদর্শ স্থানীয় সংস্থা। সবশেষে আমরা জানব রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ সম্পর্কে। আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাদার সমাজকর্মীদের কর্মসংস্থানে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বব্যাপী রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে সমাজকর্মীরা পেশাদার সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করছে। আমরা একটু দেখব যে কোন কোন ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা যাচ্ছে। 1. রেড ক্রিসেন্ট সোসাইটি জনসচেতনতামূলক নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে থাকে, যা সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতির আওতাভুক্ত। 2. রেড ক্রিসেন্ট রক্তদান ও রক্ত গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে লোকজনকে উদ্বুদ্ধ করে থাকে, সুতরাং এখানে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সুযোগ রয়েছে। 3. যুব সম্প্রদায়কে মানব কল্যাণে এগিয়ে আসার জন্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে যুব রেড ক্রিসেন্ট গঠন করা হয়, সেখানে দল সমাজকর্মের প্রয়োগ লক্ষ্য করা যায়। 4. রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসন ও ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধিতে সমাজকর্ম প্রশাসন পদ্ধতির দক্ষতা প্রয়োগ করা যায়। 5. কখনো কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ওই সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের জন্য সমষ্টির জনগণের নিজস্ব সম্পদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাহায্যে তাদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা হয়ে থাকে। কাজেই এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। সবশেষে আমরা বলতে পারি, অসহায়, দুস্থ, পীড়িত ও বিপদাপন্ন মানুষের অবস্থার উন্নয়নে রেড ক্রস অথবা রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত জানলাম এবং আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে আমরা আরও একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ।